চলুন আজকে আমরা ক্যাডো লেক ফিল্মটার একেবারে ভেতরে ঢুকে পড়ি। এর প্লটটা কিন্তু বেশ জটিল, মানে সময়কে একদম এদিক ওদিক করে দেয়। আর গল্পটা শুধু একটা রহস্যময় লেককে নিয়ে নয়, বরং এটা এমন এক জায়গা যা অতীত আর ভবিষ্যৎ দুটোকেই যেন নিজের মধ্যে ধরে রেখেছে। গল্পের শুরুটাই হয় এই ভয় ধরানো কথাটা দিয়ে। এখান থেকেই বোঝা যায় ক্যাডো লেক এমন একটা জায়গা যেখানে একবার পা রাখলে ভাগ্য চিরদিনের মতো বদলে যেতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে একটা খুবই মর্মান্তিক গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে, আর এই একটাই ঘটনা আমাদের প্রথম মেইন ক্যারেক্টারের জীবনটা একেবারে ওলটপালট করে দেয়। সালটা 1999। প্যারিস আর তার মা অ্যানালেন ক্যাডোলিকের ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই অ্যানালিনের একটা সিজার অ্যাটাক হয়। তার হাত একদম কাঁপতে শুরু করে, আর ঠিক তখনই তিনি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেন আর গাড়িটা সোজা লেকের অন্ধকার পানিতে। প্যারিস কোনোভাবে বেঁচে ফিরতে পারলেও তার মা ডুবে মারা যান। কিন্তু কেন এই সিজারটা হলো, এই প্রশ্নটাই প্যারিসকে বছরের পর বছর ধরে তাড়িয়ে বেড়ায়। আচ্ছা, এবার আসা যাক গল্পের দুই সেন্ট্রাল ক্যারেক্টারের কথায়। একজন হলো প্যারিস আর অন্যজন এলি। আপাত দৃষ্টিতে তাদের জীবন আলাদা হলেও এই লেকের সাথে দুজনেরই একটা গভীর কানেকশন আছে। একদিকে প্যারিস, যে তার মায়ের মৃত্যুর রহস্য ভেদ করতে চায়। ও বিশ্বাস করে ওই লেকের মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে, তাই সে লেকের গভীর থেকে বিভিন্ন জিনিস তুলে আনে মায়ের সাথে একটা সংযোগ খোঁজার জন্য। আর অন্যদিকে আছে এলি। ও নিজের পরিবারেই নিজেকে খুব একা মনে করে, আর ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবার সত্যিটা খুঁজে বেড়াচ্ছে। দেখুন, দুজনেই কিন্তু নিজেদের পরিবারকে নিয়ে উত্তর খুঁজছে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে ওদের দুজনের পথ আসলে কিভাবে এক সুতোয় বাঁধা। তো এই ইমোশনাল দিকটা থেকে গল্পটা এবার একটা সাই-ফাই মোড় নেয়, কারণ এই লেকের কেন্দ্রে এমন কিছু অতি প্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে যা সব কিছুকে আরও রহস্যময় করে তোলে। কোর্ট আইল্যান্ডে কিছু অদ্ভুত নিয়মকানুন আছে, যেমন এই রহস্যময় ব্যাপারটা তখনই অ্যাক্টিভ হয় যখন লেকের পানি কমে যায়। তখন আলোর ঝিলমিল দেওয়া কিছু অদৃশ্য দেওয়াল দেখা যায়, আর কেউ যদি এটা পার করার চেষ্টা করে তার শরীরে অজীব সব উপসর্গ দেখা দেয়, যেমন দিশেহারা লাগা, কাঁপুনি, এমনকি সিজার। কারণটা কি? কারণ এটা আসলে সময়ের মধ্যে দিয়ে যাওয়ার একটা দরজা, মানে একটা টাইম পোর্টাল। আর এই সব কিছুর মধ্যে সংযোগ তৈরি করে একটা ছোট্ট জিনিস। প্যারিস লেকের ভেতর থেকে একটা লকেট খুঁজে পায়, আর অবাক করার মতো ব্যাপার হলো লকেটটা হুবহু তার মায়ের লকেটের মতো। এটা কিন্তু শুধু একটা গয়না নয়, এটা আসলে পুরো টাইম পাজেলের একটা জরুরি অংশ। এখান থেকেই গল্পের টাইমলাইনগুলো আরও জট পাকাতে শুরু করে। আমাদের চরিত্ররা ওই পোর্টালের মাধ্যমে সময়ের জালে ফেসে যায়, আর তাদের আলাদা আলাদা যাত্রাগুলো ধীরে ধীরে এক হতে শুরু করে। আর এই সব কিছুর মধ্যে একটা বড় ঘটনা ঘটে। পারিবারিক ঝগড়ার পর এলির ছোট বোন আনা এলিকে ফলো করতে করতে লেকের কাছে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর এই ঘটনাই এলিকে বাধ্য করে লেকের রহস্যের মুখোমুখি হতে। বোনকে খুঁজে বের করার জন্য ও মরিয়া হয়ে ওঠে। তো 2022 সালে এলি তার বোন আনাকে খুঁজতে গিয়ে ওই পোর্টালটা পার করে ফেলে, আর পৌঁছে যায় সোজা 2005 সালে। আর সেখানে গিয়ে ও কার সাথে দেখা করে জানেন? নিজের মায়ের তরুণী ভার্সনের সাথে, যার কোলে একটা ছোট্ট শিশু। আর সেই শিশুটা আর কেউ নয়, এলি নিজেই। ভাবুন তো একবার অবস্থাটা। এই অদ্ভুত ঘটনাটা ওকে বুঝিয়ে দেয় যে ও কোনো সাধারণ জায়গায় এসে পড়েনি। তো একদিকে যখন এলি অতীতে আটকে আছে, ঠিক সেই সময়ে প্যারিসও কোর্ট আইল্যান্ডের ওই অদ্ভুত আলো ইনভেস্টিগেট করতে গিয়ে সেই অদৃশ্য বাধাটা পার করে ফেলে। এখন দেখার বিষয় সময় তাকে কোথায় নিয়ে যায়। 1952। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্যারিস সোজা 50 বছরেরও বেশি অতীতে চলে যায়। ভাবা যায় এটা ছিল তার কল্পনারও বাইরে। এই দূর অতীতে গিয়ে প্যারিস এক আহত ছোট্ট মেয়েকে খুঁজে পায়। ও মেয়েটাকে ট্রাক ড্রাইভারদের হাতে তুলে দিয়ে তার জীবন বাঁচায়, আর তারপর নিজে ফিরে আসার পথ খুঁজতে থাকে। কিন্তু প্যারিস তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে তার এই ছোট্ট একটা কাজ আসলে কত বড় একটা ঘটনা ঘটিয়ে দেবে। সে তো শুধু একটা জীবন বাঁচিয়েছিল, কিন্তু আসলে সে নিজের ভাগ্যটাই নতুন করে লিখে ফেলেছিল। আচ্ছা, এবার আমরা গল্পের সেই পর্যায়ে চলে এসেছি যেখানে সব জট পাকানো সুতোগুলো এক জায়গায় এসে মিলবে, আর সামনে আসবে ক্যাডো লেকের আসল প্যারাডক্সটা।
তো আসল প্রশ্নটা হলো ১৯৫২ সালে প্যারিস যে ছোট্ট মেয়েটাকে বাঁচিয়েছিল সে কে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো রহস্যের জট খুলে দেবে। ব্যাপারটা হলো ১৯৫২ সালের সেই মেয়েটাকে উদ্ধারকারীরা নাম দিয়েছিল অ্যানা লিন, যে বড় হয়ে প্যারিসের মা হয়। আর অন্যদিকে ২০২২ সালে যে মেয়েটা নিখোঁজ হয়েছিল সে হলো এলির বোন অ্যানা। আর সবচেয়ে বড় টুইস্টটা হলো তারা দুজন আসলে একই ব্যক্তি। হ্যাঁ, প্যারিস নিজের মাকেই বাঁচিয়েছিল, যে আসলে এলির বোন অ্যানা। এই ফ্যামিলি ট্রিটা দেখলে মাথা ঘুরে যাবে। দেখুন, প্যারিস হলো এলির বাবা, সেলেস্টিয়া হলো এলির মা, আর আনা, যে কিনা এলির বোন, সেই আবার অ্যানালিন মানে প্যারিসের মা। তার মানে আনা একই সাথে এলির বোন এবং দাদি। ক্যারোলেক একটা অসম্ভব পরিবার তৈরি করেছে। তো পুরো ব্যাপারটা একটা লুপের মতো কাজ করছে। দেখুন, প্রথমে অ্যানা অতীতে মানে ১৯৫২ সালে চলে যায়। এরপর প্যারিস তাকে বাঁচায় আর সে হয়ে ওঠে অ্যানালিন। তারপর অ্যানালিন প্যারিসের জন্ম দেয়, প্যারিস আর সেলেস্টিয়ার মেয়ে হয় এলি, আর তারপর তাদের দ্বিতীয় মেয়ে হয় আনা। আর এভাবেই লুপটা সম্পূর্ণ হয়, একটা ঘটনা আরেকটা ঘটনার কারণ, যার কোনো শুরু বা শেষ নেই। সায়েন্স ফিকশনে এই ধরনের জটিল প্যারাডক্সকে বলা হয় বুটস্ট্র্যাপ প্যারাডক্স, মানে এমন একটা সিচুয়েশন যেখানে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো অরিজিন বা উৎস খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা সেলফ কন্টেইন টাইম লুপের মধ্যে ঘুরতে থাকে। এখানে অ্যানালিনেরও কোনো আসল উৎস নেই, সে নিজেই নিজের অস্তিত্বের কারণ। আচ্ছা, এবার গল্পের শেষ পর্যায়ে আসা যাক, যেখানে এই টাইমলাইনটাকে টিকিয়ে রাখার জন্য একটা খুব মর্মান্তিক কিন্তু জরুরি মডিউল নেওয়া হয়। অনেক ঘটনার পর প্যারিস অবশেষে ২০২২ সালে মানে এলির সময়ে পৌঁছাতে পারে। কিন্তু তখন তুমুল বৃষ্টিতে লেক ভেসে যাচ্ছে আর পোর্টালটা বন্ধ হয়ে যাওয়ার মুখে। পুলিশ ওকে অ্যানার কিডন্যাপার ভেবে ব্রিজের ওপর ঘিরে ফেলে। বাঁচার জন্য প্যারিস উত্তাল পানিতে ঝাঁপ দেয়। আর ঠিক তখনই একটা বাঁধ খুলে দেওয়া হয় আর একটা বিশাল ঢেউ এসে প্যারিসের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্যারিস মারা যায়। ব্যাপারটা শুনতে খুব খারাপ লাগলেও প্যারিসের মৃত্যুটা আসলে জরুরি ছিল। ভাবুন, যদিও বেঁচে গিয়ে নিজের সময়ে ফিরে যেত তাহলে আনার জন্মই হতো না, আর তাতে পুরো লুপটা ভেঙে যেত। ফলে প্যারিস আর অ্যালি দুজনেরই অস্তিত্ব মুছে যেত। তাই প্যারিসের এই স্যাক্রিফাইসটাই ছিল ওর পরিবারকে বাঁচানোর একমাত্র উপায়। আসলে ক্যাডোলেকের গল্পটা শুধু টাইম ট্রাভেলের নয়, এটা ভাগ্য, আত্মত্যাগ আর ভালোবাসারও গল্প। আর শেষে একটা প্রশ্ন রেখে যায়, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একটা পারিবারিক ট্র্যাজেডি মেনে নিতেই হয়, তাহলে সেই ভাগ্যকে কি মেনে নেওয়া উচিত?